পূর্ব চীনের আনহুই প্রদেশে টানা ৫ দিনের শুটিং শেষে জমকালো উৎসবের রেকর্ডিং শেষ হয়। চীনের হংকং ভিত্তিক স্বর্ণকার আনসন লাই লন্ডনে দর্শকদের সামনে সোনার প্রলেপ দেওয়ার শিল্প প্রদর্শন করেন। প্রাচীন পেরুর সভ্যতা ও তাদের অসাধারণ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সম্মান দেখালো চীন। এই শহরটি অনেকটা নীরবেই পরিণত হয়েছে দেশের অন্যতম কফি পানকারী শহর। বাংলাদেশ ও চীনের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বর্ণাঢ্য এই আয়োজন। হাজার বছরের প্রাচীন ইতিহাস, ঐতিহ্য আর এক বৈচিত্র্যময় সংস্কৃতি, এর সঙ্গে মিলেমিশে গেছে আধুনিকতা। প্রযুক্তির উৎকর্ষতার কথা সে তো বলাই বাহুল্য, আর এত কিছুকে ধারণ করে আছে এক অপরূপ নৈসর্গ। প্রিয় দর্শক, বলছি চীনের কথা। দ্য গ্রেট ওয়াল শো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সাকিব সিকান্দার। জানব চীনের সংস্কৃতির নানা খবর। চীন তো বটেই, বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় চীনা অপেরা। আর অপেরাকে ঘিরে এক বৈশ্বিক আয়োজন সিএমজি অপেরা চি ইন সম্মেলন। এর প্রথম সংস্করণের রেকর্ডিং শেষ হলো। সুশোভিত অঙ্গভঙ্গিতে শিল্পের বার্তা দেখতে হলে যেতে হবে পূর্ব চীনের হয়ে বলেন, আমি এই চীনা অপেরাকে মনে প্রাণে ভালোবাসি। বাইরে থেকে এসে এই কঠিন শিল্পকে বোঝা বা পরিবেশন করা সত্যি অনেক কষ্টের। এত বড় মঞ্চে এসে বিদেশিদের এই ভালোবাসা তুলে ধরতে পারাটা আমার জন্য অনেক বড় সম্মানের। একইভাবে ইন্দোনেশিয়া থেকে এসে চীনে পড়াশোনা করা স্নাতকোত্তর শিক্ষার্থী নীনা দেবিনা জানান, এই মঞ্চে দাঁড়ানোর জন্য তিনি দিনরাত কঠোর পরিশ্রম ও অনুশীলন করেছেন। চীনা অপেরা আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির আয়না। এই কনফারেন্সের মূল লক্ষ্যই হলো এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যার মাধ্যমে আজকের তরুণরা এই ঐতিহ্যকে সহজে বুঝতে পারে এবং একে বুকে ধারণ করে সামনে এগিয়ে নিয়ে যায়। একটা সময় ছিল যখন অপেরাকে ভাবা হতো পুরনো দিনের বিনোদন, কিন্তু সেই ধারণা এখন পুরোপুরি বদলে গেছে। আধুনিক পরিবেশনা শৈলী, সমসাময়িক গল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে এটি এখন তরুণদের কাছে দারুণ জনপ্রিয়। তার গান ও মঞ্চের সুশোভিত অঙ্গভঙ্গি দেখে আরও অনেক শিশু এই শিল্পকে ভালোবাসতে অনুপ্রাণিত হবে। পরিসংখ্যান বলছে ২০২৫ সালে চীনে ১৫ কোটিরও বেশি মানুষ অপেরা প্রদর্শনী উপভোগ করেছেন। অবাক করার মতো তথ্য হল, এর মধ্যে ৩৫ বছরের কম বয়সী তরুণ দর্শকের সংখ্যাই বেড়েছে সবচেয়ে বেশি। আফরিন মিম, সিএমজি বাংলা। লন্ডনে হয়ে গেল ক্রাফট উইক। সেখানে আগত দর্শক ও পৃষ্ঠপোষকদের নজর কাড়ল চীনা হস্তশিল্প, কারণ এতে সমকালীন স্টাইলের সঙ্গে ঐতিহ্যের অনবদ্য মিশেল ঘটেছে। বিশেষ করে সোনার প্রলেপের শিল্পকর্ম সবাইকে মোহিত করে।
লন্ডনের ক্রাফট উইক 2026-এ চীনা প্যাভিলিয়নের সমকালীন নকশার সঙ্গে ঐতিহ্যের মিশেল সবার নজর কেড়েছে। নানা কৌশলের সমন্বয় ঘটিয়ে তৈরি ঐতিহ্যবাহী চীনা হস্তশিল্প উপস্থাপন করা হয় এই আয়োজনে। স্বর্ণকার শিল্প থেকে সূচি শিল্প পর্যন্ত কারুশিল্পীরা বিভিন্ন ক্ষেত্রের ঐতিহ্যবাহী শিল্পকলার নতুন নিদর্শন তুলে ধরেন। সেখানে ব্রিটিশ ও আন্তর্জাতিক সৃজনশীলতার সেরা কাজগুলো দেখতে পান চীনের হংকং ভিত্তিক স্বর্ণকার আনসন লাই লন্ডনে দর্শকদের সামনে সোনার প্রলেপ দেওয়ার শিল্প প্রদর্শন করেন। চীনে বহুদিন ধরেই মন্দির ও বুদ্ধ মূর্তিতে স্বর্ণপাত ব্যবহার করা হয়ে আসছে। বর্তমানে তিনি একজন খ্যাতনামা কারিগরের সঙ্গে যৌথভাবে কাজ করছেন। অলংকার শিল্পের উপাদান হিসেবে ব্যবহার করছেন নিজের নকশা করা 3D প্রিন্টেড সোনার ফুল। এটি আমার জন্য সত্যিই এক পরিবর্তনের যাত্রা, কারণ আমি হংকংয়ের গিল্ডিং শিল্পের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জেনেছি। এরপর আমরা একসঙ্গে কাজ করেছি এবং এমন নকশা সৃষ্টি করেছি। লন্ডন ক্রাফট উইক নগরব্যাপী উদযাপিত এক বার্ষিক উৎসব, যেখানে বিশ্বের নানা প্রান্তের বিভিন্ন শাখার অসাধারণ কারুশিল্প প্রদর্শিত হয়। চীন এই আয়োজনের নিয়মিত অংশগ্রহণকারী। এবছরের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করেছে হংকং ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ক্রাফটস অন পিল, যার মূল বিষয় ছিল পূর্বপুরুষদের চীনা কারুশিল্পকে নতুনভাবে অনুভব করা। উদীয়মান ডিজাইনারদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হয়েছে, যাতে তারা চীনের দক্ষ ঐতিহ্যবাহী কারুশিল্পীদের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারেন। এ বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ক্রাফটস অন পিলের সৃজনশীল পরিচালক পেনেলোপ লুক। আমরা মনে করি আধুনিক যুগে এই ঐতিহ্যবাহী শিল্পকলাকে জীবিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু সংরক্ষণ করলেই হয়তো তা সম্ভব হবে না। তাই আমরা বিশ্বাস করি নতুনভাবে ব্যাখ্যা করা এবং কৌশল বিনিময়ের মাধ্যমে এগিয়ে নেওয়াই এটিকে টিকিয়ে রাখার অন্যতম সেরা উপায়। প্রদর্শনীতে আধুনিক শিল্পীদের সঙ্গেও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে, যেন 600 বছর আগে ইংল্যান্ডে জনপ্রিয় হওয়া গুয়াংচৌ সূচি শিল্পকে ভাস্কর্যে রূপ দেওয়া যায়। উদাহরণ হিসেবে এক দক্ষ সূচিশিল্পীর কাজকে বৃহৎ আকারের বোনা স্থাপনার সঙ্গে একীভূত করা হয়েছে। এতে এই কারুকার্যে গভীরতা ও বুনটের যোগ ঘটেছে। এই কাজের গুরুত্ব নিয়ে কথা বলেন সমকালীন টেক্সটাইল ডিজাইনার এলেইন ইয়ান লিং। ঐতিহ্যবাহী কাজগুলোকে জীবিত রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ চীনা সংস্কৃতিতে অনেক সময় এসব ঐতিহ্যবাহী শিল্পকে শুধু স্মারকপণ্যের ব্যবসা হিসেবে দেখা হয়েছে। আগতরা এই আয়োজনে মুগ্ধ। তারাও কথা বলেন, আশাবাদের কথা জানান। যে পৃথিবী ক্রমেই আরও বেশি ডিজিটাল হয়ে উঠছে, সেখানে এটি ডিজিটাল শিল্প ও ঐতিহ্যবাহী দক্ষতার এক আকর্ষণীয় মিশ্রণ। কারণ চূড়ান্ত আকৃতি পেতে অত্যন্ত নিখুঁত কাজের প্রয়োজন হয়, আর সেই সঙ্গে এমন ঐতিহ্যবাহী দক্ষতাগুলোকেও ব্যবহার করা হচ্ছে যা ব্যাপক স্বয়ংক্রিয়তার এই যুগে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে আধুনিক উপকরণ বা কৌশলের মিশ্রণের ধারণাটি আমার খুব ভালো লেগেছে। আমি মনে করি এটি দারুণ এবং খুবই মৌলিক। আয়োজকদের আশা, এই ধরনের সহযোগিতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহ্যবাহী কারুশিল্পকে টিকিয়ে রাখতে সহায়তা করবে। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। দারুণ এক প্রদর্শনীর কথা বলি, অনুষ্ঠিত হয়েছে বেইজিংয়ে। প্রদর্শনীটি আপনাকে একটানে পেরুর প্রাচীন সময়ে নিয়ে যাবে। সেই কুপিসনিক থেকে ইনকা সভ্যতা সময়কার অমূল্য প্রত্নতত্ত্বের দেখা মিলেছে সেখানে। স্বর্ণ, ক্ষমতা, ধর্মীয় বিশ্বাস, এই সব কিছুই পেরুর প্রাচীন সমাজ সম্পর্কে ধারণা দেয়। ঘুরে আসি কিছু সময়ের জন্য। প্রাচীন পেরুর সভ্যতা ও তাদের অসাধারণ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সম্মান দেখালো চীন। বেইজিংয়ের ক্যাপিটাল মিউজিয়ামে এক প্রদর্শনী উৎসর্গ করা হলো সেই সভ্যতার প্রতি। প্রাচীন পেরুতে স্বর্ণ, ক্ষমতা ও অনন্তকাল শীর্ষক এই প্রদর্শনী 2026 বেইজিং মিউজিয়াম সিজনের অংশ, যার আনুষ্ঠানিক উদ্বোধনও হয়ে গেছে। এই প্রদর্শনীতে কুপিসনিক সংস্কৃতি থেকে ইনকা সভ্যতা পর্যন্ত বিস্তৃত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন একত্র করা হয়। 3000 বছরেরও বেশি সময়ের ইতিহাসের ধারাবাহিকতা উঠে আসে প্রদর্শনীতে।
সেখানে প্রাচীন পেরুর সমাজগুলোর ধর্মীয় বিশ্বাস, ক্ষমতার কাঠামো এবং শিল্প সৌন্দর্য জনসাধারণের সামনে তুলে ধরা হয়। আনন্দীয় সভ্যতাগুলোর স্বর্ণ কেবল বস্তুগত সম্পদের প্রতীকই ছিল না, এটি সূর্য, জীবনের চক্র এবং মানুষ ও দেবত্বের মধ্যকার সংযোগেরও প্রতীক ছিল। প্রদর্শনীতে থাকা অনেক নিদর্শন ধর্মীয় আচার ও ক্ষমতার অনুষ্ঠানে ব্যবহৃত হতো, যা গভীর প্রতীক ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন বহন করে। 2026 সালে আমরা চীন ও পেরুর কূটনৈতিক সম্পর্কের 55 বছর উদযাপন করব এবং আমরা বিশ্বাস করি সাংস্কৃতিক বিনিময় আমাদের বন্ধুত্বের অন্যতম শক্তিশালী ভিত্তি হয়ে থাকবে। আজ আমরা যে প্রদর্শনীর উদ্বোধন করছি তা প্রাচীন পেরুর দুনিয়া আবিষ্কারের এক আমন্ত্রণ। ধাতুশিল্পের 3000 বছরেরও বেশি উন্নয়নের মধ্য দিয়ে দর্শনার্থীরা প্রাচীন পেরুর সমাজগুলোর ধর্মীয়, রাজনৈতিক ও শিল্প ভাবনা সম্পর্কে জানতে পারবেন। এই প্রদর্শনীর কিছু মূল্যবান নিদর্শন অতীতে চুরি ও পাচার হয়েছিল, তবে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পরে সেগুলো উদ্ধার করা হয়। বর্তমানে এসব নিদর্শন ফেরত আনার পর আবারও বেইজিংয়ে জনসাধারণের জন্য প্রদর্শিত হচ্ছে, যা পেরু সাংস্কৃতিক ঐতিহ্য এবং তার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার সাক্ষ্য বহন করছে। এই ধরনের প্রদর্শনী এটি প্রথম। গত 25 বছরে চীনে পেরুর শিল্পকলা নিয়ে মাত্র 3টি প্রদর্শনী হয়েছে এবং এটি সবচেয়ে বড়। এই আয়োজন প্রাচীন নিদর্শনগুলো চাক্ষুষ করার এক মোক্ষম সুযোগও বটে, কারণ এগুলো সাধারণত একসঙ্গে দেখা যায় না। প্রাচীন পেরুর এক অক্ষত সমাধিও আবিষ্কার হয়েছে, যিনি সেই সময়কার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। শিপানের অক্ষত সমাধির আবিষ্কার ছিল প্রাচীন পেরুর কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রথম সমাধি, যা আমরা বৈজ্ঞানিকভাবে উদ্ধার করতে পেরেছিলাম। অনেক সমাধি লুট ও ধ্বংস হয়ে গেছে, কিন্তু এবার এটি অক্ষতভাবে সংরক্ষণ এবং বিশ্বের সামনে তুলে ধরার দায়িত্ব আমাদের উপর বর্তায়। আমরা অলংকার, গয়না এবং সর্বোপরি এমন এক ব্যক্তির মানবিক উপস্থিতির নিদর্শন পেয়েছি, যিনি পেরুর উত্তর উপকূলের একটি উপত্যকার ভাগ্যনিয়ন্তা ছিলেন। প্রদর্শনীটির সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শনগুলোর মধ্যে রয়েছে শিপান প্রত্নতাত্ত্বিক স্থান থেকে পাওয়া আবিষ্কারগুলো। শিপানের রাজকীয় সমাধিগুলোকে আন্দেসের তুতানখামুন বলা হয় এবং এর আবিষ্কার বিশ্ব প্রত্নতত্ত্বে বিপ্লব ঘটিয়েছিল। আফরিন মিম, সিএমজি বাংলা। একবার ভাবুন তো, আপনি হিমালয় অঞ্চলের কোনো এক উঁচু স্থানে রয়েছেন। চারদিকে রুক্ষ পাথুরে সৌন্দর্য, হিমশীতল পরিবেশ। এমন পরিবেশে এক কাপ গরম কফিতে চুমুক দিতে কার না মন চাইবে? কিন্তু এ ধরনের অঞ্চলে সহসা কি ক্যাফের দেখা মেলে? কিন্তু চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসার গল্পটাই আলাদা। ছবি হয়ে উঠেছে। আমাদের এখানে দারুণ সিচাং ধাঁচের পরিবেশ রয়েছে। লাসায় অনেক ক্যাফে আছে, কিন্তু আমরা আলাদা। স্থানীয় মানুষ, এমনকি 80 বছর বয়সীরাও এখানে আমেরিকানো পান করতে আসেন। এছাড়া বিদেশি সহ অনেক পর্যটক শুধু আমাদের দেখতে আসেন। স্থানীয় জনপ্রিয় ক্যাফে সেন্সিয়া কফির মালিক জানান, নতুনত্ব আনা এবং প্রতিটি কাপে সিচাংয়ের সংস্কৃতিকে তুলে ধরার এই প্রচেষ্টাই তাদের ক্যাফেটিকে গ্রাহকের কাছে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছে। আমি বছরে একবার এখানে আসি। এবার নিয়ে চতুর্থবারের মতো এলাম। স্বাদ কখনো বদলায় না, কিন্তু তারা সবসময় নতুন কোনো বিশেষ পানীয় নিয়ে আসে, আর তা সবসময় দারুণ হয়।
蛮不错的。 একজন জার্মান পর্যটকের কণ্ঠেও একই প্রশংসা ঝরে পড়ে। এটি অনন্য, আমার খুব ভালো লেগেছে। কফিটা দারুণ এবং জায়গাটিও খুব সুন্দর। এখানকার প্রাঙ্গণ ও পরিবেশ জার্মানির থেকে একেবারে আলাদা। 2025 সালে লাসার জিডিপি 100 বিলিয়ন ইউয়ান অতিক্রম করেছে। এতে উদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ছোট পরিসর দ্রুত চালু করা যায় এবং সহজে ব্র্যান্ড গড়ে তোলা সম্ভব হওয়ায় কফি ব্যবসাকে তারা এক সম্ভাবনাময় বাণিজ্য খাত হিসেবে দেখছেন। তীব্র প্রতিযোগিতার মধ্যেও যারা নিজেদের শহর ও সংস্কৃতির প্রতি অনুগত থাকেন তারাই সফল হন বলে মনে করেন সেন্সিয়া কফির মালিক। 本地的就是大学生。 এখানে প্রচুর উদ্যোক্তা রয়েছেন। স্থানীয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণরা ফিরে এসে ব্যবসা শুরু করছেন। আবার চীনের অভ্যন্তরীণ অঞ্চল থেকেও অনেকে এখানে এসে একই কাজ করছেন। ফলে প্রতিযোগিতা সত্যিই তীব্র। এতে ক্যাফের মধ্যে টিকে থাকতে পেরে আমরা নিজেদের ভাগ্যবান মনে করি। আর আমাদের নিজস্ব স্বতন্ত্র পরিবেশ তো do আছেই। the same. তামান্না জেনিফার, সিএমজি বাংলা। এবার বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠিত হলো ডায়ালগ বিটুইন কাইন্ড্রেন্ট স্পিরিটস শীর্ষক চীন বাংলাদেশ ধারণা বিনিময় অনুষ্ঠান। উপলক্ষ বিশ্বজুড়ে পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও সহযোগিতা জোরদারে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস। এর যৌথ উদ্যোক্তা বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই। এতে দুই দেশের শিক্ষাবিদ, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সভ্যতার বৈচিত্র্য, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন। বিস্তারিত জানাচ্ছেন হোসনে মোবারক সৌরভ। ঐতিহ্যবাহী ও নান্দনিক চীনা আবহে মুখরিত হয়ে ওঠে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় গ্রন্থাগার প্রাঙ্গণ। সেখানে অনুষ্ঠিত হয় ডায়ালগ বিটুইন কাইন্ডেড স্পিরিটস শীর্ষক চীন বাংলাদেশ ধারণা বিনিময় অনুষ্ঠান। বাংলাদেশ ও চীনের শিক্ষক শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বর্ণাঢ্য এই আয়োজন, যা দুই দেশের সংস্কৃতি ও বন্ধুত্বের বন্ধনকে আরও উজ্জ্বল করে তোলে। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এবং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই অ্যাপকা এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এছাড়াও অনুষ্ঠানে দুই দেশের শিক্ষাবিদ, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও তরুণ প্রতিনিধিরা সভ্যতার বৈচিত্র্য, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি, তারুণ্য ও গণমাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে চীনের গভীর আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত। Deepen exchanges and move forward hand in hand. দক্ষিণ এশিয়ার সভ্যতার এক গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ। এই মাটি কাজী নজরুল ইসলাম এবং অতীশ দীপঙ্করের মতো মহাপুরুষদের চারণভূমি, যা এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার বহন করছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কর্তৃক প্রস্তাবিত বিশ্ব সভ্যতা উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আমরা শিক্ষা, সংস্কৃতি, তারুণ্য ও গণমাধ্যম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক বিনিময়কে আরও গভীর করতে বাংলাদেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত। দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও গভীর করে তোলার বিষয়ে জোর দেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক শুধু ঐতিহাসিক নয়, তা অত্যন্ত গভীর। প্রত্নতত্ত্ব, শিল্পকলা এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আমাদের সহযোগিতা আজ এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। সংস্কৃতি হলো একটি জাতির আত্মা, আর সংলাপ হলো সেই সেতু যা দুটি ভিন্ন আত্মাকে এক সুতোয় বেঁধে দেয়। আসুন এই চমৎকার আয়োজনকে কাজে লাগিয়ে আমরা দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করি। অনুষ্ঠানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই এক বিশেষ ভিডিও বার্তা পাঠান। তিনি বৈশ্বিক দ্বন্দ্ব সংঘাত নিরসনে সংলাপের গুরুত্ব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সহ নতুন প্রযুক্তির ইতিবাচক ভূমিকা নিয়ে কথা বলেন। পাশাপাশি সাংস্কৃতিক বিনিময় কিভাবে দুই দেশের মানুষের মনস্তাত্ত্বিক দূরত্ব কমিয়ে আনে তা উল্লেখ করেন
চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর। I think from this এই চমৎকার অনুষ্ঠানটি আয়োজন করতে পেরে আমরা সত্যি অত্যন্ত আনন্দিত। আমি মনে করি সভ্যতার এই সংলাপ আমাদের দুই দেশের মধ্যে চিন্তাভাবনা ও মতবিনিময়ের এক গভীর সুযোগ তৈরি করবে। can make our people closer. অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাপকার সেক্রেটারি মোহাম্মদ শাহাবুল হক। এছাড়াও দুই দেশের বাণিজ্য, শিক্ষা ও সামাজিক যোগাযোগ নিয়ে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত তরুণ প্রতিনিধিরাও এই বৈশ্বিক মেলবন্ধন নিয়ে তাদের ভালো লাগা ও ভাবনার কথা জানান। আমি দেখলাম যে তারা একই সাথে রোবোটিক্সে যেমন এগিয়ে যাচ্ছে, ঠিক একই সাথে তারা তাদের 4000-5000 বছরের আগের যে ঐতিহ্য, যে হিস্ট্রি, সেটাকে তারা খুব সুন্দরভাবে সংরক্ষণ করতেছে। পারস্পরিক শ্রদ্ধা, তারুণ্যের শক্তি এবং চিন্তার এই আদান প্রদান আগামী দিনে দুই বন্ধুপ্রতিম রাষ্ট্রের কূটনৈতিক ও আত্মিক সম্পর্ককে এক নতুন ও অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা আয়োজনে আসা বিশিষ্টজনদের। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা, ঢাকা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন। ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে। পরবর্তী পর্বে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।